আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন, ধামরাই গভর্নমেন্ট কলেজের স্টাডি সেন্টার হতে ওপেন ইউনিভার্সিটির চতুর্থ অনলাইন ক্লাস হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম বর্ষে আরম্ভ করছি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা এর আগে একটি প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয় সেগুলোর কীভাবে হিসাবের শ্রেণীতে আলাদা করা প্রয়োজন হয় বা কীভাবে হিসাবগুলোকে আলাদা করা হয়, হিসাব বিজ্ঞানের সমীকরণ পদ্ধতি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লেনদেনগুলো থেকে হিসাব কীভাবে আলাদা করা হয় এবং কীভাবে সেগুলো জাবেদায় রূপান্তর করা হয়, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার জন্য আমরা তোমাদের যে ওপেন ইউনিভার্সিটির যে বইটি দেওয়া হয়েছে প্রথম বর্ষের জন্য, সেই বইয়ের 31 পৃষ্ঠা দুটো অঙ্ক দেওয়া আছে। একটাই অঙ্ক, তো দুটো পদ্ধতিতে করানো হয়েছে। একটা হচ্ছে গিয়ে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে গিয়ে আধুনিক পদ্ধতি। তো বর্তমানে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতিটাই বেশি পপুলার। অধিকাংশ ক্ষেত্রে আধুনিক পদ্ধতিটাই ব্যবহার করা হয়। তো আমরা আধুনিক পদ্ধতিটাই মূলত শিখব, তবে সনাতন পদ্ধতিতেও আমরা দেখে নিব, কারণ পরবর্তীতে তোমাদের হয়তো বিভিন্ন কারণে সেগুলো প্রয়োজন হতে পারে। তো সেই কারণে আমরা সবগুলোই শিখব, সনাতন পদ্ধতিও শিখব, আধুনিক পদ্ধতিও শিখব, তবে বেশি বেশি প্র্যাকটিস করব আমরা আধুনিক পদ্ধতি, কারণ আধুনিক পদ্ধতি বর্তমানে বেশি প্রচলিত। তো তোমরা তোমাদের প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্র যে বইটি দেওয়া হয়েছে সেই বইয়ে 31 পৃষ্ঠায় গেলে তোমরা উদাহরণ 1 এবং উদাহরণ 2 দেখতে পাবা। তো উদাহরণ 1টা সনাতন পদ্ধতিতে করা হয়েছে এবং উদাহরণ 2টি আধুনিক পদ্ধতিতে করা হয়েছে। একই প্রশ্ন কিন্তু দু পদ্ধতিতে করা হয়েছে। তো এখানে আমরা মূলত যেটা দেখব যে লেনদেনগুলোকে কীভাবে হিসাবে আলাদা করা হয় এবং জাবেদায় সেগুলো কীভাবে উপস্থাপন করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা হিসাবগুলো কীভাবে হবে, আমরা এখান থেকে সেখানে এগুলো শিখব। পরিপূর্ণ ব্যাখ্যা সহকারে আমরা এই জিনিসগুলো দেখব। তো আজকে শুরু করি আমরা কীভাবে লেনদেনগুলোকে আলাদাভাবে হিসাবে নিব এবং সেগুলো ব্যাখ্যা। তোমাদের বইয়ের যদি 31 পৃষ্ঠায় তোমরা দেখো 31 পৃষ্ঠায় তোমাদের দুটো উদাহরণ দেওয়া হয়েছে এখানে, উদাহরণ 1 এবং উদাহরণ 2। তো এই দুইটা উদাহরণ অনুযায়ী আমরা দেখতে পাই জনাব হাশেম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ জনাব হাশেম 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এটা হচ্ছে গিয়ে লেনদেন, অর্থাৎ প্রতিষ্ঠানের লেনদেন কী ছিল, জনাব হাশেম 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো এই লেনদেনটার দুটো সংশ্লিষ্ট হিসাব, একটা হচ্ছে গিয়ে নগদান হিসাব আর একটা হচ্ছে গিয়ে মূলধন হিসাব। এই নগদান হিসাবটা হবে ডেবিট এবং মূলধন হিসাবটা হবে ক্রেডিট। আমি আবার বলি, জনাব হাশেম 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এই যে 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এই 20,000 টাকার ফলে তার দুটো জিনিস বাড়লো, একটা হচ্ছে গিয়ে নগদ টাকা আর একটা হচ্ছে গিয়ে মূলধন। তো এই নগদান হিসাবটা হবে ডেবিট এবং মূলধন হিসাবটা হবে ক্রেডিট। তো 20,000 এখন আমরা ব্যাখ্যায় চলে যাই। দেখো, নগদ অর্থ সম্পত্তি আমরা এর আগেও আলোচনা করেছি। একটা প্রতিষ্ঠানের সবচেয়ে পছন্দীয় সম্পত্তি হচ্ছে গিয়ে নগদ টাকা। একটা প্রতিষ্ঠান যে কোনো মানুষের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে গিয়ে নগদ টাকা। তো এই নগদ টাকা কিন্তু প্রতিষ্ঠানে হাশেম সাহেব নিয়ে আসছে, যার জন্য নগদ অর্থ বা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায় নগদ অর্থ আসছে কাজে ডেবিট। মূলধন ব্যক্তিবাচক হিসাব, এখানে তোমরা একটু খেয়াল করো, সনাতন পদ্ধতিতে মূলধনকে ব্যক্তিবাচক হিসাবে দেখানো হয়। তো ব্যক্তিবাচক হিসাব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো মূলধন হিসাব ব্যক্তিবাচক হিসাব, দাতা তাই ক্রেডিট। তো মূলধন হিসাব বা ব্যক্তিবাচক হিসাবটা যিনি গ্রহণ করবেন তিনি হবে ডেবিট, যিনি গ্রহণ করবেন তিনি হবেন ডেবিট, আর যিনি প্রদান করবেন তিনি হবেন ক্রেডিট। তো এরপরে আমরা দেখি কালামের নিকট হতে মাল ক্রয়। কালামের নিকট হতে মাল ক্রয় করা হয়েছে। খেয়াল রাখবা, যখন ক্রয় বিক্রয়ের সময় যখন নাম থাকবে কিন্তু নগদ কথাটা বলা না থাকবে, দেখো এখানে কোনো নগদ বা ব্যাংকের কথা বলা নাই, তখন এটা ধরে নিতে হবে এটা ধারে। তো এখানে দেখো কালামের নিকট হতে মাল ক্রয়, অর্থাৎ কালামের নিকট ধারে মাল ক্রয় করা হয়েছে। তো এখানে কি হবে, ক্রয় হিসাব কালাম হিসাব।
অর্থাৎ এই যে এখানে যদি নগদে করা হতো তাহলে এখানে অবশ্যই নগদান হিসাবটা আসতো, বা ব্যাংকের মাধ্যমে যদি চেকের মাধ্যমে করা হতো তাহলে ব্যাংক হিসাবটা আসতো। কিন্তু এখানে শুধু একটা নাম দেওয়া হয়েছে এবং নগদ বা ব্যাংকের কথা বলা হয়নি, তার মানে এটা ধারে ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, কালাম হিসাব ক্রেডিট। তো আমরা দেখি এখানে কি হবে, ক্রয় করলে খরচ, এই যে ক্রয়ের ফলে খরচ হয় বা ব্যয় হয়, তাই খরচ ডেবিট, কালাম ব্যক্তিবাচক হিসাব, দাতা ক্রেডিট। অর্থাৎ এই ক্রয় কে প্রদান করেছে, কালাম প্রদান করেছে। আমরা একটু আগে দেখেছি যে ব্যক্তিবাচক হিসাব গ্রহীতা হবে ডেবিট আর যিনি দাতা তিনি হবেন ক্রেডিট। তো এই যে পণ্য আমরা কার কাছ থেকে ক্রয় করেছি, কালামের কাছ থেকে, তার মানে তিনি হচ্ছেন গিয়ে দাতা, এই জন্য কালাম ব্যক্তিবাচক হিসাব, দাতা ক্রেডিট। এরপরে আমরা যেটা দেখব সোনালী ব্যাংক। সনাতন পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো ব্যক্তির নাম থাকলে তিনি ব্যক্তিবাচক হিসাব। তো এখানে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, তো আমাদের প্রতিষ্ঠান থেকে 1000 টাকা চলে গেল আর সোনালী ব্যাংক বা ব্যক্তিবাচক হিসাবে 1000 টাকা বাড়লো, যার জন্য একটু আগে আমরা বলেছি যে ব্যক্তিবাচক হিসাব যদি গ্রহণ করে বা বাড়ে তখন ডেবিট, আর ব্যক্তিবাচক হিসাব যদি দাতা হয় অর্থাৎ প্রদান করে বা কমে তাহলে কি হবে, ক্রেডিট। তো আমরা এখানে দেখলাম যেটা যে সোনালী ব্যাংক ইনি হচ্ছেন গিয়ে গ্রহীতা, যার জন্য সোনালী ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান হতে চলে গেল এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তো আমরা এখানে দেখি যে সোনালী ব্যাংক প্রতিষ্ঠান, কাজে ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তি গ্রহীতা ডেবিট, নগদ অর্থ চলে গেলে ক্রেডিট, নগদ অর্থ চলে গেলে ক্রেডিট। এরপর আমরা দেখি বিনামূল্যে পণ্য বিতরণ। পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়। অনেক সময় আমরা বিভিন্ন স্কুল কলেজে দেখব যে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন লিভার ব্রাদার্স বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চকলেট এগুলো বিভিন্ন স্কুলে বা কলেজে বিনামূল্যে বিতরণ করে। এটার পিছনে তাদের বিজ্ঞাপনের একটা বিষয় থাকে। তো সেই বিজ্ঞাপনের একটা খরচ, তো সেই খরচটা দেখানোর জন্য বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা দেখি তো এই 5000 টাকা বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, কাজে বিজ্ঞাপন খরচ তাই ডেবিট, কৃত মাল হতে পণ্য বিতরণ, এখন ক্রয় হ্রাস পাবে তাই ক্রেডিট। অর্থাৎ ক্রয় যখন বাড়বে তখন ক্রয় ডেবিট, ক্রয় যখন কমে যাবে তখন ক্রয় ক্রেডিট। যখন আমরা পণ্য ক্রয় করে এনেছি তখন ক্রয়কৃত পণ্য বেড়ে গেছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। এখন ক্রয়কৃত পণ্য দিয়ে আমরা বিজ্ঞাপন ব্যয় করলাম, এর জন্য ক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আমরা যেটা দেখব কমিশন পাওয়া গেল। প্রতিষ্ঠান যদি কমিশন পায় সেক্ষেত্রে নগদ অর্থ বৃদ্ধি পায়, তার আয়ও বৃদ্ধি পায়। তো এই যে কমিশনের জন্য আমরা কী লিখব, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। তো নগদ অর্থের আগমন তাই ডেবিট, সবসময় মনে রাখবে, এর আগেও আমি বলেছি যে যখনই নগদ টাকা আসবে নগদান হিসাব ডেবিট, যখনই নগদ টাকা চলে যাবে নগদান হিসাব ক্রেডিট। যেমন এই যে এইখানে হাশেম সাহেব টাকা এনেছেন তাই নগদান হিসাব ডেবিট। আবার এখানে দেখো সোনালী ব্যাংক হিসাব খোলা হলো, নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট। ঠিক এরকম আমরা যদি এখানে দেখি যে কমিশন পাওয়া গেল, নগদ টাকা আসছে এই জন্য নগদান হিসাব ডেবিট, আর কি কারণে নগদ টাকা আসছে, কমিশনের কারণে, তো কমিশন হিসাব ক্রেডিট। তো এইখানে দেখো এই যে নগদ অর্থের আগমন বা নগদ টাকা বৃদ্ধি পেল তাই নগদান হিসাব ডেবিট, আর কমিশন একটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এরপরে আমরা যেটা দেখব কারবারের জন্য একটি ফ্যান ক্রয়। কারবারের জন্য বা ব্যবসার জন্য একটা ফ্যান ক্রয় করা হলে একটা সম্পদ আসে এবং অন্য একটা সম্পদ চলে যায়। তো আমরা এখানে কি লিখতে পারি, ফ্যান বা অফিস সরঞ্জাম। ফ্যানের চেয়ে অফিস সরঞ্জাম লেখাটাই বেশি ভালো, এইভাবে লেখাটা হচ্ছে গিয়ে বেশি জনপ্রিয়, পপুলার বেশি অফিস সরঞ্জাম হিসাব। তো তোমরা ফ্যানও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ফ্যান বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমরা এখানে দেখি ফ্যান কারবারের সম্পদ, একটা সম্পদ আসলো এই জন্য এটা ডেবিট, আর ফ্যানের আগমন তাই ডেবিট, নগদ অর্থের বহির্গমন কাজ ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা চলে গেল, নগদ টাকা আসলে ডেবিট, নগদ টাকা চলে গেলে ক্রেডিট। সবসময় মনে রাখবা, নগদ টাকা আসলে ডেবিট, নগদ টাকা চলে গেলে ক্রেডিট। এখানে দেখো নগদ টাকা আসছিল তাই নগদান হিসাব ডেবিট, এখানে নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট। তো এইভাবে আমরা করতে পারি। তো ফ্যান কারবারের সম্পদ, অর্থাৎ একটা সম্পদ আসছে তাই ফ্যান ডেবিট, এবং একটা সম্পদ চলে গেছে তাই সেইটা ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা চলে গেছে তাই নগদান ক্রেডিট। এই গেল সনাতন পদ্ধতি। এখন আমরা যদি আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে করতে চাই
তাহলে এখানে দেখব সমীকরণ ভিত্তিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। তোমরা খেয়াল রাখবা এই সমীকরণ পদ্ধতি বা আধুনিক পদ্ধতিটাই এখন বেশি জনপ্রিয়। তোমরা এই পদ্ধতিতে করার চেষ্টা করবে। এই পদ্ধতিতে মূলত সংশ্লিষ্ট হিসাব এটার খুব একটা হেরফের হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সামান্য কিছু পরিবর্তন দেখতে পারবো, কিন্তু হিসাবের যে শ্রেণী, এখানে যে ব্যাখ্যাগুলো আছে, হিসাবের যে শ্রেণীর যে ব্যাখ্যাগুলো আছে, সেই ব্যাখ্যা আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো। তো আমরা আবার শুরু করি। জনাব হাশেম 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। অর্থাৎ এখানেও সে একই কথা, যে জনাব হাশেম 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন। তো একদিকে ব্যবসার টাকা বেড়েছে, অন্যদিকে মূলধন বেড়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 20,000। কারবারের নগদ অর্থের আগমন অর্থাৎ সম্পদ বৃদ্ধি, কাজে ডেবিট। কারবারের মূলধন বৃদ্ধি পাচ্ছে, মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই মূলধন বা মালিকানা সত্ত্ব হচ্ছে গিয়ে ক্রেডিট। নগদ টাকা আসছে কারবারে বা ব্যবসায়, সেই জন্য নগদান হিসাব ডেবিট। অন্যদিকে মূলধন বৃদ্ধি পেল বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, এর জন্য মূলধন হিসাব ক্রেডিট। এরপরের এরপরের লেনদেনে আমরা দেখব কালামের নিকট হতে মাল ক্রয় 5,000 টাকা। তো কালামের নিকট হতে মাল ক্রয়, এখানে কিন্তু আমি আবারও বলবো যে যখনই আমরা দেখব কোনো কিছু ক্রয় বা বিক্রয় করা হচ্ছে, যদি কারোর নাম থাকে কিন্তু নগদ বা চেক এই বিষয়টা উল্লেখ না থাকে, তার মানে সেই লেনদেনটা ধারে হয়েছে। অর্থাৎ এখানে এই যে কালামের নিকট থেকে পণ্যটা ক্রয় করা হয়েছে, এটা ধারে ক্রয় করা হয়েছে। তো এই ধারে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো, সেগুলোর সাথে দেনাদার বা পাওনাদার সংশ্লিষ্ট থাকে। তো আমরা সেটাই খেয়াল করব। তো এই যে কালামের নিকট হতে মাল ক্রয় করার ফলে খরচ বৃদ্ধি পেল এবং একটা পাওনাদার মানে কালাম সেও বাড়লো। আমরা যদি উদাহরণস্বরূপ এভাবে বলি যে আমরা একটা মুদি দোকান থেকে যদি 20 কেজি চাল ধারে ক্রয় করি, তো একদিকে আমাদের পণ্যটা কেনা হয়, অন্যদিকে যে মুদি দোকানদার বা যিনি মালিক, সে কিন্তু আমাদের পাওনাদার হয়ে যায়। তো সেইভাবে আমরা দেখি এখানে কালামের নিকট হতে মাল ক্রয় 5,000 টাকা, এটা ধারে ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, কালাম হিসাব ক্রেডিট। দেখি এই পাশে ক্রয়ের ফলে খরচ বৃদ্ধি পাচ্ছে, কাজী ডেবিট। ধারে ক্রয়ের ফলে দায় বৃদ্ধি পাচ্ছে, তাই ক্রেডিট। দেখো, ক্রয়ের ফলে খরচ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই যে ক্রয়ের জন্য খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই এই ক্রয় হিসাবটা ডেবিট। আর এই যে ধারে ক্রয়, যেটা আমি বলেছিলাম যে নগদ বা ব্যাংক কথাটা বা চেকের কথাটা বলা না থাকলে সেটা ধারে। তো এই যে এখানে ধারে ক্রয়ের ফলে দায় বৃদ্ধি পায়, অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পায়। দায় বলতে এখানে পাওনাদার মিন করছে। তো আমরা সেই পাওনাদারকে বলবো ক্রেডিট। তো এই পাওনাদারটাকে কালাম, অর্থাৎ এখানে আমরা ইচ্ছা করলে কালাম লিখতে পারি, পাওনাদার লিখতে পারি, অথবা প্রদেয় হিসাব লিখতে পারি। তিনভাবে লেখা যাবে: কালাম হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট, অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। এরপরে আমরা চলে যাই সোনালী ব্যাংক হিসাবে খোলা হলো 1,000 টাকা। দেখো, খেয়াল করো তোমরা, সোনালী ব্যাংকে 1,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। তো এই যে সোনালী ব্যাংকে যে আমরা হিসাব করলাম, এর কারণে একটা সম্পদ বৃদ্ধি পেল এবং অন্য একটি সম্পদ কমে গেল। সোনালী ব্যাংক, আধুনিক পদ্ধতিতে সোনালী ব্যাংক আমাদের জন্য সম্পদ। আধুনিক পদ্ধতিতে সোনালী ব্যাংক আমাদের জন্য সম্পদ। তাহলে সোনালী ব্যাংক একটা সম্পদ বৃদ্ধি পেল এবং নগদান হিসাব একটা সম্পদ হ্রাস পেল। অর্থাৎ প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে চলে গেল, তো ব্যাংকে টাকা বাড়লো আর প্রতিষ্ঠানের টাকা কমলো। অর্থাৎ ব্যাংক একটা সম্পদ, সেই সম্পদটা বৃদ্ধি পেল, এবং নগদ টাকা একটা সম্পদ, সেই সম্পদটা হ্রাস পেল। এর জন্য আমরা লিখব কি, যেটা বৃদ্ধি পেলে তাকে আমরা ডেবিট করব, আর যেটা হ্রাস পেল সেটা আমরা ক্রেডিট করব। তো এখানে দেখি আমরা কি লেখা ব্যাখ্যায়, যে হিসাব খোলার জন্য ব্যাংকে টাকা জমাদান অর্থাৎ ব্যাংক হিসাবে সম্পদ বাড়ছে, তাই ডেবিট। নগদ অর্থ চলে গেছে অর্থাৎ সম্পত্তি হ্রাস, তাই ক্রেডিট। তো এখানে আমরা বুঝতে পারলাম যে একটা সম্পদ বৃদ্ধি পেল, তো যেই সম্পদটা বৃদ্ধি পেল তাকে আমরা ডেবিট করলাম, এবং যেই সম্পদটা হ্রাস পেল তাকে আমরা ক্রেডিট করলাম। অর্থাৎ নগদ কমে গেল, তাই নগদটাকে ক্রেডিট করলাম, এবং বৃদ্ধি পেল কি, ব্যাংক, এর জন্য ব্যাংকে ডেবিট করলাম। এরপরে আমরা চলে যাই বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ, এর আগেও আমরা বললাম যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে প্রতিষ্ঠানের জন্য একটা খরচ বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে পণ্য বিতরণ, এটার মূল বিষয়টা থাকে এখানে বিজ্ঞাপন। অর্থাৎ প্রতিষ্ঠানের যে পণ্য বা সেবা থাকে তার একটা বিজ্ঞাপন এখানে দেওয়া হয়। তো এই বিজ্ঞাপন আমাদের জন্য খরচ। তো খরচ সবসময় ডেবিট হয়, অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে। তো বিজ্ঞাপন একটা খরচ, সেই খরচটা বৃদ্ধি পেল, এই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট।
আর অন্যদিকে আমরা বলবো বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো বিজ্ঞাপনের জন্য খরচ বৃদ্ধি তাই ডেবিট, আর ক্রয়কৃত মাল হতে পণ্য বিতরণ অর্থাৎ খরচ হ্রাস এর জন্য ক্রেডিট। দেখো তাহলে বিজ্ঞাপন একটা খরচ, এটা ডেবিট। আর এই যে বিজ্ঞাপনের কারণে যে বিজ্ঞাপন আমরা কিসের মাধ্যমে দিলাম? পণ্যের মাধ্যমে দিচ্ছি। তো এই পণ্যের মাধ্যমে দেয়, পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট। পণ্য যখন আমরা অন্য কোনো কাজে ব্যয় করব, যদি পণ্য আমাদের কোনো হ্রাস পায় তাহলে সেই ক্রয়টাকে আমরা করব ক্রেডিট। তো সেটাই আমরা দেখলাম যে বিজ্ঞাপনের জন্য খরচ বৃদ্ধি তাই ডেবিট, আর ক্রয়কৃত মাল হতে পণ্য বিতরণ অর্থাৎ খরচ হ্রাস তাই ক্রেডিট। এরপরে আমরা দেখব কমিশন পাওয়া গেল। কমিশন পাওয়া গেলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পায়, অন্যদিকে আয় বৃদ্ধি পায়। তো নগদ টাকা বৃদ্ধি পায় এই জন্য নগদান হিসাব ডেবিট, আর আয় বা কমিশন বৃদ্ধি পায় এই জন্য কমিশন হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল 500 টাকা। তো এই কমিশন পাওয়ার ফলে নগদ টাকা বৃদ্ধি পায়, তো নগদ অর্থের আগমন অর্থাৎ সম্পদ বৃদ্ধি তাই ডেবিট, এবং কমিশন খাতে আয় বৃদ্ধি তাই ক্রেডিট। এরপরে আমরা লাস্ট যেটা দেখব, কারবারের জন্য একটি ফ্যান ক্রয় 2000 টাকা। তো কারবারের জন্য একটা ফ্যান ক্রয় করা হলে একটা সম্পদ বৃদ্ধি পাবে এবং অপর সম্পদটা হ্রাস পাবে। কোন সম্পদটা বৃদ্ধি পাবে? এই যে অফিস সরঞ্জাম, অর্থাৎ ফ্যানটা বৃদ্ধি পাবে, অফিস সরঞ্জামটা বৃদ্ধি পাবে, এবং তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, এবং নগদ টাকা হ্রাস পাবে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। কারবারে ফ্যান আসছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি তাই ডেবিট, নগদ অর্থ চলে গেল বলে সম্পদ হ্রাস তাই ক্রেডিট। আমি আবার বলি, কারবারের জন্য একটি ফ্যান ক্রয়, কারবারের জন্য একটা বা ব্যবসার জন্য একটা ফ্যান ক্রয় করা হচ্ছে। তো এই ফ্যান ক্রয় করার ফলে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে এবং নগদ টাকা হ্রাস পাবে, অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পাবে এবং অন্য একটি সম্পদ হ্রাস পাবে। তো এই একটা সম্পদ বৃদ্ধি যেটা কারবারের ফ্যান আসছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি তাই ডেবিট, আর নগদ অর্থ চলে গেল বলে সম্পদ হ্রাস তাই ক্রেডিট। অর্থাৎ সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। আমরা গত ক্লাসে এই জিনিসগুলো দেখিয়েছিলাম যে কোনো সম্পদ বাড়লে ডেবিট এবং কোনো সম্পদ কমলে ক্রেডিট। আয় বাড়লে ক্রেডিট, কিন্তু ব্যয় বাড়লে ডেবিট। আমরা এই জিনিসগুলো এর আগেও দেখিয়েছি। আমরা এখানে যে ক্রয়ের বিষয়টা দেখি, যে ক্রয় যখন বাড়বে অর্থাৎ যখন আমরা নতুন করে কোনো কিছু ক্রয় করব, ক্রয় হিসাব ডেবিট। কিন্তু ক্রয়কৃত পণ্য দিয়ে যদি আমরা কোনো কাজ করি বা ক্রয়কৃত পণ্য যদি কোনো কারণে কমে যায় তখন ক্রয় হিসাব ক্রেডিট। যেমন আমি অন্য একটা উদাহরণ দিই, এখানে বলা হয়েছে যে বিজ্ঞাপন দেওয়া হলো অর্থাৎ ক্রয়কৃত পণ্য সেটা বিজ্ঞাপনের কাজে ব্যয় করা হলো, এই জন্য এখানে ক্রয় ক্রেডিট। যদি এরকম হতো মালিক পণ্য উত্তোলন করে নিয়ে গেল, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্রয়কৃত পণ্য আমাদের ব্যবসা থেকে কমে যায়, তখনও কিন্তু আমরা কী লিখব? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আবার যদি এরকম হয় আগুনে বিনষ্ট হয়, সেক্ষেত্রেও কি আমাদের ক্রয়কৃত পণ্য ব্যবসায় হতে কমে যায়, তখন আমরা কী লিখব? আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এরকম বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা পণ্যটা ক্রয় করব অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের ক্রয় বাড়বে তখন ক্রয় হিসাব ডেবিট, যখন আমাদের কোনো কারণে পণ্য কমে যাবে তখন লিখব ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ সেই কমাটা আমাদের কী কী কারণে কমতে পারে? আগুনে পণ্য বিনষ্টের জন্য কমতে পারে, তখন ক্রয় ক্রেডিট করব। এরপরে হচ্ছে গিয়ে পণ্য উত্তোলনের কারণে আমাদের পণ্য কমতে পারে, তখন আমরা ক্রয় হিসাব ক্রেডিট করব। বিজ্ঞাপনের জন্য আমাদের পণ্য কমতে পারে, তখন আমরা কী লিখব? এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ খেয়াল রাখতে হবে যখনই পণ্য ক্রয় করব ক্রয় ডেবিট, আর যখনই পণ্যটা যদি অন্য কোনো কাজে ব্যয় করি সেই কাজের জন্য আমরা ক্রয়টাকে ক্রেডিট করব। তো এই হচ্ছে গিয়ে তোমাদের সাথে আমার মূল আলোচনা। তো এইটা সনাতন পদ্ধতি, তোমরা এটা একটু শিখে রাখবা, কিন্তু এটা খুব একটা প্রয়োজন হবে না তোমাদের। আসলে আধুনিক পদ্ধতিটাই এখন বেশি ফলো করা হয়, পরীক্ষা আধুনিক পদ্ধতিটাই বেশি আসে। তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানে এই সনাতন পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে আলোচনাগুলো আরেকটু ক্লিয়ারলি তোমরা বোঝার জন্য তোমরা এই আগের পেজ 30 নম্বর পেজে চলে আসতে পারো। এই 30 নম্বর পেজে দেখবা সনাতন বা শ্রেণীভিত্তিক নিয়ম, এখানে ব্যক্তিবাচক হিসাব কোনগুলো বলা হয়েছে, সম্পত্তিবাচক হিসাব কোনগুলো বলা হয়েছে, নামিক হিসাব কোনগুলো বলা হয়েছে। আর হিসাব সমীকরণ আমি কিন্তু এর আগেও আলোচনা করেছি। হিসাব সমীকরণ নিয়ে হয়তো প্রশ্ন থাকার খুব একটা কথা না যদি আমার আগের ক্লাসগুলো তোমরা ফলো করে থাকো। ব্যক্তিবাচক হিসাব গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট, অর্থাৎ
ব্যক্তিবাচক হিসাবে গ্রহীত, মানে যদি ব্যক্তিবাচক হিসাব বাড়ে তাহলে ডেবিট, ব্যক্তিবাচক হিসাব যদি কমে অর্থাৎ যিনি দাতা হবে তিনি হবেন ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাব, ব্যবসায় সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। নামিক হিসাব, নামিক হিসাব বলতে একটি প্রতিষ্ঠানের যে খরচ এবং মুনাফা বা আয় বা ব্যয় সেগুলোকে বলা হয়, সেগুলোকে একত্রে বলা হয় নামিক হিসাব। তো আমরা জানি খরচ হলে বা মুনাফা হলে বা আয় হলে খরচ হলে বা ব্যয় হলে সেটা হবে ডেবিট, আর মুনাফা বা আয় হলে সেটা হবে ক্রেডিট। আর আধুনিক পদ্ধতিতে আমরা এগুলো আগে শিখেছি, সম্পত্তি, খরচ, দায়, আয়, এগুলো প্রায় প্রতিটি ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমি নতুন করে এগুলো আলোচনা করব না, তবে তোমাদের জন্য এতটুকু বলবো যে আধুনিক বা হিসাব সমীকরণ ভিত্তিক যে পদ্ধতিটা এটা তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে, এটাই তোমাদের জন্য বেশি প্রয়োজন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এখান থেকে তোমাদের অধিকাংশ প্রশ্ন বা অধিকাংশ বিষয় তোমরা এই হিসাব সমীকরণের মাধ্যমেই শিখতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ তোমরা আগামী দিন এর পরবর্তী অংশ তোমরা খেয়াল রাখবা। তো আমি যেটা বললাম তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের 30-31 পৃষ্ঠা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো পৃষ্ঠা তোমাদের জন্য, তোমরা এই দুটো পৃষ্ঠা বাসা ভালো করে দেখবা, আমার এই ক্লাসটা ভালো করে ফলো করবা, বারবার দেখার চেষ্টা করবা, তাহলে যদি কোনো সমস্যা থাকে এখান থেকে তোমরা সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।